বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে কথা হচ্ছিল পাকিস্তান প্রসঙ্গে। আমরা দেখেছি কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াতের বিভিন্ন অংশ থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে কসাই কাদের এবং কাদের মোল্লা এক লোক নয়, এরকম বলে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি যখন পাকিস্তান যে রিয়াকশন দিল তাদের পার্লামেন্টে, তাতেই কিন্তু ওই বিভ্রান্তিগুলোর একটা জবাব হয়ে যায়। তারা বলেছে কাদের মোল্লা ছিল তাদের পাকিস্তানের সমর্থক, বন্ধু, ইত্যাদি ইত্যাদি। আপনি না, বিচার প্রক্রিয়া সম্পর্কে আমরা নতুন কোনো কিছু আর নতুন কথা বলতে চাই না। বিচারের মধ্যে যেটা প্রমাণিত হয়েছে সেটা ট্রাইব্যুনাল প্রমাণ করার পর এটা যখন উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়েছে সেখানে তারা রায় দিয়েছেন। আমরা যদি বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখি তাহলে সেইখানে যে আর্গুমেন্টগুলো হয়েছে সেগুলি আমি আর খুলতে চাই না। প্রথম কথা হচ্ছে, যে কোনো আসামি যখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তারা সাধারণত দুই ধরনের আর্গুমেন্ট দিয়ে থাকেন। একটাকে আমরা ইংরেজিতে বলি আলিবি, অর্থাৎ আমি অন্য কোথাও ছিলাম, যেমন যেখানে অপরাধ হয়েছিল আমি সেখানে ছিলাম না। আরেকটা হচ্ছে কি, আমি ওই লোকই নই। হতেই পারে, কথা হচ্ছে সেগুলো তারা আর্গু করেছেন এবং সেগুলো তারা প্রমাণ করতে পারেননি। সুতরাং কোর্ট যে রায় দিয়েছে আমরা যদি সেটাকে মোটামুটি সঠিক রায় মনে করি তাহলে আমাদের এক ধরনের কথা হয়। এখন পাকিস্তান রায় ঘোষণার পরে এই রায় শুধু ট্রাইব্যুনাল থেকে আসে নাই, এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেই ধরনের আপিলের সুযোগ আমাদের আইনে আছে সেটা তারা নিয়েছেন। যেমন নুরেমবার্গ ট্রায়াল যেটা আমরা বলি, দ্বিতীয় মহাযুদ্ধের পর নাৎসি অপরাধীদের যে বিচার হয়েছিল সেখানে কিন্তু আপিলের বিধান কিন্তু ছিল না। এখনও নানা জায়গায়, যেমন ইউগোস্লাভিয়ায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে, রুয়ান্ডায় হয়েছে, এগুলিকে আমরা বলি আইসিটি ওয়াই, আইসিটি আর, এগুলিতে যে ধরনের স্ট্যান্ডার্ড আছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড তার চেয়ে কোনো ক্রমে কম নয়। যদি ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলে কিছু নেই, এটা সবসময় বিকশিত হচ্ছে। জাপানে এক ধরনের হয়েছে, নুরেমবার্গে হয়েছে, আমরা ওটাকে টোকিও ট্রায়াল বলি, নানা ধরনের এখনো। এবং নুরেমবার্গ ট্রায়ালে অনেকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড এখনো দেওয়া হচ্ছে। আমার বক্তব্য সেই কারণে না, আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের বিচার প্রক্রিয়ার প্রতি যদি ন্যূনতম সম্মানবোধ সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তান রাখতো তাহলে তারা এই বিষয়ে কোনো প্রস্তাব গ্রহণ করতেন না। কিন্তু তারা যখন প্রস্তাব গ্রহণ করছেন তারা একটা ইতিহাসে পাকিস্তান এখানে ইনভলভ পার্টি। 1971-এ যুদ্ধাপরাধ যে ঘটেছিল সেগুলি পাকিস্তানের অধীনে ঘটেছিল, এবং শুধু পাকিস্তান নয়, তখন পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, পাকিস্তানের পক্ষে তুরস্ক ছিল, পাকিস্তানের পক্ষে তৎকালীন ইরান ছিল, সৌদি আরব ছিল। তুরস্কের কাছ থেকে কিন্তু আমরা একই রিঅ্যাকশন পেয়েছি। এখন ইরানের কাছ থেকে কত প্রতিবাদ আসছে না যতটা আসছে তুরস্কের কাছ থেকে। মজার বিষয় বলতে এই জন্য, অর্থাৎ যুদ্ধ অপরাধের সাথে জড়িত যে সরকার এবং তাদের সমর্থক যারা, তারাই প্রতিবাদটা করছেন, এটা মনে রাখতে হবে। আমি পাকিস্তান এই কথাটাই বলি, 1972-73 সনে 1973 সনে যখন ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল একটা হলো জুলাই মাসে, তারপরে অনেক আলোচনা হলো যে বাংলাদেশ যে যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিল তখন অনেকে এটা খেয়াল করেন যে 37,000 লোককে তৎকালীন বাংলাদেশ সরকার বন্দী করেছিলেন যুদ্ধাপরাধের কারণে। তাদের মধ্যে প্রায় 2,800 জনের বিচার হয়েছিল, সম্পন্ন হয়েছিল, আর ওনাদের বিচার চলছিল। কিন্তু 1973 সনের নভেম্বর নাগাদ শেখ সাহেব যাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সে ছিল পেটি ক্রাইম। সেখানে 3 ধরনের ক্রাইমকে মাফ করা হয়নি। একটা বলে মার্ডার, আরেকটা হলো রেপ, আরেকটা হলো আর্সন, খুন, ধর্ষণ এবং অগ্নিকাণ্ড যারা করেছিল, আগুন দিয়েছিল যারা, এদেরকে ক্ষমা করা হয়নি। অর্থাৎ বাংলাদেশিদের কথাই বলছি। আর পাকিস্তানি যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য প্রথম যে তালিকা হয়েছে তাতে 400 জন ছিল, পরে 195 জন ছিল, পরে 195 জনকেও ছেড়ে দিতে হয়েছে এই কারণে যে তখন যৌথ কমান্ড ছিল বাংলাদেশ এবং ভারতের। দ্বিতীয়, ভারত বাংলাদেশের উপর চাপ তৈরি করেছিল, এটা ইতিহাসের সত্যের খাতিরে বলতে হবে, বলেছিল যে তাহলে পাকিস্তানে যে বন্দী আছে বাঙালি অফিসাররা তাদের উপর অত্যাচার নেমে আসবে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী এবং গুপ্তচর বলে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। এদেরকে মুক্ত করার জন্য, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের তখন পাকিস্তানের স্বীকৃতি পাওয়ার জন্য, আরও বড় কথা জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্যে তা বাংলাদেশ এগুলো ছেড়ে দিয়েছে। সেটা দিয়ে বাংলাদেশ বুদ্ধির পরিচয় দিয়েছে কিনা সেটা আমি প্রশ্ন করছি না, কিন্তু বাধ্য হয়েছে। তো আজকে যে বিচারের ক্ষেত্রে পাকিস্তান আবারও যে হস্তক্ষেপ করছে, পাকিস্তান তো ক্ষমা প্রার্থনা করেনি। আপনারা লক্ষ্য করেন আজও চীন দাবি করছে জাপানকে দ্বিতীয় মহাযুদ্ধে যা যা করেছিল চীনে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কোরিয়ানরা দাবি করছে জাপানকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনারা মনে করতেন ক্ষমা প্রার্থনা করার জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা হচ্ছে প্রতীকী। বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচারের বর্তমান দিকটা দুটো তাৎপর্য আছে। একটা হচ্ছে ইতিহাসের দিক থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাকে আমরা প্রতীকী দিক বলতে পারি। আর হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে হবে সেটা কিন্তু এই বিচারের উপর নির্ভর করছে। এবং তার কিছু আলামত আমরা দেখতেই পাচ্ছি।
যে অবস্থায় এখন দেশ রাইট, অর্থাৎ পৌঁছেছে, বাংলাদেশটা স্বাধীন হয়েছিল যে কারণে, সেটা ভবিষ্যৎ বাংলাদেশ সেই দিকে যেতে পারবে কিনা সেই প্রশ্নেরও কিছুটা মীমাংসা এখন প্রয়োজন হয়ে পড়েছে বলেই যুদ্ধাপরাধের বিচারটা এখন জাতীয় দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাজে বাংলাদেশের উচ্চ আদালত যে রায়কে অনুমোদন করেছেন, আর একটা কথা, অনেকে রিভিউ নিয়ে একটা প্রশ্ন তুলেছে। রিভিউটা কিন্তু অধিকার নয়, এটাকে ইংরেজিতে বলে এটা উচ্চ আদালতের ডিসক্রিশন। অর্থাৎ উনি ইচ্ছা করলে, উচ্চ আদালতের বিচারক যদি ইচ্ছা করেন তাহলে এটা তারা রিভিউ করতে পারেন, কিন্তু রিভিউ কেউ অধিকার হিসেবে দাবি করতে পারেন না। বিশেষ করে যে আইনের অধীনে এই বিচারটা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে অ্যাক্ট, সেখানে কিন্তু অ্যাপিলের পরে আর রিভিউর বিধান নেই। এগুলো সব আমরা জানি। এই জন্য বলছি যে এখন বিচারের যে প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, সেটার পরে পাকিস্তানের যে মন্তব্য সেটা দুর্ভাগ্যজনক। অবশ্যই। আমি একটু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। এর আগে ধরেন আমাদের দেশে অনেক আন্দোলন দেখেছি আমরা, একতরফা বা কারচুপির নির্বাচন নিয়ে নানা রকম আন্দোলন হয়েছে, আমরা 96-তে দেখেছি বা আগে পরে আরো দেখেছি। এখন যেই আন্দোলন চলছে এবং যেই অবরোধ সহিংসতা চলছে, আগের আন্দোলনগুলোতে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু এই বর্তমান আন্দোলনের মানুষ কতটা সম্পৃক্ত বলে আপনি মনে করেন? ধরেন এটা কি মানুষ কি স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশ নিচ্ছে নাকি ভয়ে বা আমার মনে আতঙ্কে? হয় জনগণ বলতে যা বোঝায় সেই জনগণের কোনো সম্পৃক্তি এই আন্দোলনের সঙ্গে নেই। এবং আমাদের রাজনীতি অনেক দিন ধরেই জনবিচ্ছিন্ন, অন্তত 3 দশক ধরে রাজনীতি সীমাবদ্ধ হয়ে পড়েছে যাদেরকে ক্যাডার বলা হয়, দলীয় ক্যাডার, মানে দলের যারা কর্মী, দলের যারা সক্রিয় কর্মী, সেই সক্রিয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আমাদের যে দুটো রাজনৈতিক দল প্রধান, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলের মধ্যেই আমাদের সমাজের যারা ধনিক শ্রেণীর লোক, সবচেয়ে ধনী তারা আছেন। একটা ধারায় আওয়ামী লীগের সঙ্গে আছেন, আরেকটা ধারায় বিএনপি আছে। এবং দুই দলেরই ধনী লোকেরা রাজনৈতিক প্রয়োজনে বিপুল টাকা খরচ করতে পারে এবং সেই টাকার সঙ্গে একটা সম্পৃক্তি আছে ক্যাডারদের, এটা আওয়ামী লীগেরও বিএনপিরও। এবং রাজনীতিটা ক্যাডার নির্ভর হয়ে পড়েছে, জনস্বার্থ দেখা হচ্ছে না, মানে জনগণের কল্যাণ, সর্বজনীন কল্যাণ বিবেচনা করা হচ্ছে না। যারা ক্ষমতায় যান তারা প্রথমেই অভিযুক্ত হন দলীয়করণ, দলবাজির জন্য। যে দলীয়করণ আমাদের এখানে হচ্ছে তার দ্বারা আমাদের সেক্রেটারিয়েট, প্রশাসন ব্যবস্থাকে বলা যায় নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। যেখানে এত উগ্রভাবে, তীব্রভাবে, দলীয়ভাবে বিভক্ত একটা রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেখানে তো কাজ ভালো হতে পারে না। এই ব্যাপারে আওয়ামী লীগ অথবা বিএনপি দুটো দলের একটারও কোনো কনসার্ন নাই। আজকে বিএনপি অপোজিশনে আছে, বিএনপি এই কথা কখনো বলছে না যে আমরা ক্ষমতায় আসলে দলীয়করণ এবং দলবাজি নিয়ন্ত্রণ করব এবং আমরা সর্বজনীন কল্যাণে কাজ করব। রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করার কথা বলছে না। এই শ্রমিকদের স্বার্থে, মধ্যবিত্তের স্বার্থে একটা আদ্রা কথা কখনো কখনো বলছে, যা বাস্তবায়ন এইভাবে সম্ভব হয় না। যদি একটা দলের পরিপূর্ণ রাজনীতি থাকে তাহলে হয় না। কাজে যে কথাটা বলছেন যে আমাদের রাজনীতির জনসম্পৃক্ততা, এই জনসম্পৃক্ত রাজনীতি এখন নাই। যখন শেরে বাংলা ফজলুল হক কিংবা মৌলানা ভাসানী অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিতেন, তখন রাজনীতি ভীষণভাবে, সম্পূর্ণভাবে জনসম্পৃক্ত ছিল। কিন্তু 1980-র দশক থেকে আমাদের রাজনীতি যখন বহুলাংশে বিশিষ্ট নাগরিকদের দ্বারা পরিচালিত হচ্ছে, সিভিল সোসাইটির বিভিন্ন নাগরিক, তখন একটা কথা বলা হচ্ছে, এখন অন্য কোনো কথা বলা যাবে না, আগে গণতন্ত্র তারপরে অন্য কিছু, এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি, এর বাইরে অন্য স্লোগান আনলে ঐক্য থাকবে না এবং আমাদের গণতন্ত্র হবে না। তারপরে এই যে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও আমরা একটা ঐক্য এবং মানুষের সম্পৃক্ততা দেখেছি। ক্যাডারদের ঐক্য, 8 দলীয় জোট, 7 দলীয় জোট, 5 দলীয় জোট, এটা যে জনসম্পৃক্ত ছিল সেরকম ঐক্য না। যতই আপনি বিবেচনা করতে যাবেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকটাই ছাত্র জনতা অনেকাংশেই হয়েছিল বলে। আচ্ছা, আমি যাচ্ছি একটু সৈমুল্লাহ খানের কাছে। আজকে সমকালে আপনার যেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেটিতে আপনি বলেছেন যে নির্বাচনী হাঙ্গামা মুখ্য নয়, যুদ্ধাপরাধের বিচারটি মুখ্য। মানে এখন যেই হাঙ্গামা হচ্ছে এবং যেই সহিংসতা হচ্ছে সেটার পিছনে অন্যতম কারণ হচ্ছে গিয়ে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটি। তাহলে এই যে এই হাঙ্গামা বা সহিংসতা, এইটার অবসানের জন্য কি দুই পক্ষের নির্বাচনী ইস্যুতে একমত হওয়াটা জরুরি বলে মনে করেন আপনি? হ্যাঁ, দুই পক্ষের নির্বাচনী ইস্যুতে একমত হওয়া আরও অন্য কারণেও জরুরি, শুধু হাঙ্গামার জন্য নয়।
ধরেন আমরা গত 3বারের নির্বাচনে দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং প্রত্যেকবারই সেটা বিতর্কিত হয়েছে। আমরা যে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রথম বলেছিলাম সেটা হচ্ছে একটা হাঙ্গামা মুক্ত নির্বাচন হওয়ার জন্য, অর্থাৎ দ্বিমত মুক্ত নির্বাচন হওয়ার জন্য। সেটা তো হয়নি। প্রথমবার যখন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের অধীনে নির্বাচন হলো সেটাকে বিএনপি আপত্তিকর বলেছেন। পরবর্তীকালে লতিফুর রহমানের সময় আওয়ামী লীগ আপত্তিকর বলেছেন। তৃতীয়বারের কাহিনী তো আমরা সকলেই জানি, সেটা হচ্ছে আরও ভয়াবহ তাণ্ডবপূর্ণ। কিন্তু এইবার সবগুলোর মিলিত তাণ্ডবকে ছাড়িয়ে গেছে। এইখানে নির্বাচন একটা ইস্যু বটে, আমি এটা ছোট করতে চাই না। আমি আমার ইন্টারভিউতে বলেছিলাম, আমরা তো আর সংখ্যা তত্ত্ব দিয়ে বলি না, আমি বলেছিলাম বর্তমান হাঙ্গামার শতকরা 90 ভাগই যুদ্ধাপরাধের বিচার কেন্দ্রিক, আর বড় জোর 10 ভাগ বোধহয় নির্বাচন কেন্দ্রিক। আমি আজকে শুনলাম, আগে হয়তো আমি মিস করেছি, ব্যারিস্টার রফিকুল হক এবং আরও তারা বলছেন শতকরা 95 ভাগ, আমি যেটাকে 90 বলেছি। বোঝা যাচ্ছে এটা আমাদের পারসেপশন, এগুলি তো অঙ্ক করে বলা যাবে না, আমাদের যা মনে হয়। সেই জন্য বলছি যে বর্তমান নির্বাচন কেন্দ্রিক যে হাঙ্গামা, সেটা হচ্ছে বিএনপি একটি বড় দল যার নির্বাচনে জয়লাভের সম্ভাবনা ছিল, এবং সেই দল যখন নির্বাচন বর্জন করে এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়, এবং বর্জন করার কারণে সেই ছাতা, আমি এটাকে বলবো একটা ছাতা, এই ছাতার আবরণে এসে যারা যুদ্ধ অপরাধীদের বিচারটাকে বন্ধ করতে চান তারা কিন্তু সহিংসতা বলে, আমি সহিংসতা বলবো না, সহিংসতার শব্দটা আমি পছন্দ করি না, এটা হচ্ছে সোজা বাংলায় বলে বলাৎকার, পুরনো বাংলা, ইংরেজিতে বলে ভায়োলেন্স, এটা বাংলায় বলতে পারেন সন্ত্রাস। এই যে যারা ত্রাস সন্ত্রাস করছেন তারা বিএনপির ছায়াতলে করছেন, এটা অসত্য নয়। কিন্তু পরিষ্কার করে বলা উচিত, স্যার যে কিছুক্ষণ আগে বলছিলেন বিএনপি তো এমন কোনো ঘোষণা দেয়নি যে আমরা দলীয়করণ বন্ধ করব। বিএনপি এমন কোনো ঘোষণা দিয়েছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব? বরঞ্চ বিএনপি নেত্রী বলেছেন যে এরা রাজনৈতিক বন্দী। কথার মধ্যে যে ইংরেজিতে বলে অ্যাম্বিভ্যালেন্স, তাদের মধ্যে একটা দ্বিমুখী ভাব লক্ষ্য করা যায়। একদিকে তারা বলে কি যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এটা আওয়ামী লীগ করে ফেললেই ঝামেলা গেল, এরকম একটা মনোভাব আছে। কিন্তু বাইরে বলার সময় বলছে কি আপনারা আন্তর্জাতিক মানের বিচার করছেন না, কিন্তু তারা স্বচ্ছতা আন্তর্জাতিক মানে এগুলি বলেছেন। এইগুলি ভাষা ভাষা ধোঁয়াশা কথা। আসল কথা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে তারা জামাতের সাথে জোট বেঁধেছেন, অর্থাৎ জামাত নেতাদের মুক্ত করা তাদের অন্যতম কর্মসূচি। সুতরাং তারা যুদ্ধের বিচার করবেন কি করে? কাজে আমি যে ভায়োলেন্সের মূল কারণ যদি আমরা ধরি, আমি ইন্টারভিউতে যে কথা বলেছি আজকে দৈনিক সমকালে, সেটাতে আমি স্টিক করব। এর 10 ভাগের 9 ভাগই আপনার যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।